ছোপুরা। ওর বয়স যখন মাত্র 15 বছর, ঠিক সেই সময়ে এই বয়সের ভুলেই হোক আর যে যে কারণেই হোক, সে একটা অন্যায় কাজ করে ফেলে। সেটি কেমন, যে ও যে অঞ্চলে আসলে থাকতো, তো ওরাও খুব গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করতো। তো সেখানে প্রচুর ধানের চাষ হতো। তো যখন আসলে এই ধানের সিজনটা হতো, তখন বিভিন্ন জায়গা থেকে, মানে ওদের অঞ্চলের বাইরে থেকে শ্রমিকরা এসে ওখানে ধান কাটার কাজ করতো এবং সিজন শেষ হলে আবার চলে যেত। তো সেরকমই একজন বাইরের শ্রমিকের সাথেও একটা সম্পর্কে জড়িয়ে যায় এবং এই সম্পর্কটা আসলে একটা পর্যায়ে খুব গভীরভাবে রূপ নেয় এবং যার দরুন ওর পেটে একটা বাচ্চাও চলে আসে। এবং যখন সিজন শেষ হয়, সেই শ্রমিকটা ওকে ওইভাবে রেখে বিয়ে না করে চলে যায়। তো এই যে ঘটনাটা ঘটলো, এর জন্য ওই সমাজ ব্যবস্থা তাকে তখন একঘরে করে দিল এবং তাকে বিতাড়িত করে দিল। তো তার সাথে কেউ মেশে না, কথা বলে না, মানে দুঃখের তার সীমা নেই। আর সেও তখন ওই বাচ্চাটাকে আসলে নষ্ট করবে না, বাচ্চাটাকে সে পৃথিবীতে আনবে। এভাবে আসলে তার সময়টা যায়, কেউ তাকে আসলে দেখতে চায় না। তো একটা পর্যায়ে বাচ্চাটাও হয়ে যায়, কিন্তু যে দুঃখী, কেউ কথা বলতে চায় না। তো এই অবস্থায় যদি কেউ তাকে ডাক দেয়, কথা বলে, তখন তার খুবই ভালো লাগে। তো একজন তাকে ডাকছে, একজন মহিলা ডেকে তাকে কিছু একটা দিল। তো এতে সে খুবই খুশি হলো এবং সেই ডাকাটাকে লেখক কত চমৎকার কথামালা দিয়ে গাচ্ছেন সেটা একটু বলি। যে নাকের পাথর বসানো নাকচাবিটা নাড়িয়ে দুনাকের দু সেদায় রসুনের কোয়ার মতো সিকনি ঝরিয়ে ডাক দিলেন। কত চমৎকার করে সাজিয়ে বলছেন। এবং এই যে ডাক দিলেন, ডেকে তাকে অনেক কিছু দিলেন, দেওয়ার পরে মানে তখন তার অনেক ভালো লাগলো ছোপুরের। মনে হচ্ছে যে তাকে মানুষ ভালোবাসে, সবাই যে খারাপ জানে তা তো না। এবং যখন তাকে কেউ ভালোবাসলো, তখন তার জীবনটা খুব ওই সময়টাকে রঙিন রঙিন মনে হচ্ছে। এবং সেটা ছিল আসলে পৌষ মাসের একটা বিকেল। তো সেটাকে লেখক ওর ভাষায় যেভাবে বলতেছে, সেটা একটু কত রঙিন করে তুলছে। যে বৈকালিক সূর্যের কবরী খসা তরল সোনা সাদা বালুচরে, খালের তীর তীরানো জলে গাছপালার শীর্ষে শীর্ষে ঝরে পড়ছে পৌষ মাস বিকেলবেলা। পৃথিবীতে কেমন এক ধরনের মন্থর কোমলতা। বিলের ধান পেকেছে, আগ রাঙানো আমন ধানের ছড়া আপনার ভরে আপনি মাটির দিকে নুয়ে পড়েছে। দুজন জোয়ান মানুষ ক্ষিপ্র হাতে কাস্তে চালাচ্ছে, তাতে করে শব্দ হচ্ছে খসখস, তৃণের অন্তিম ফরিয়াদ, কাতর মিনতি যেন। মানে সব কিছু তার কাছে তখন চমৎকার লাগছে। এবং ওই বিকেলটাকে সে বলছে শীতের নরম বিকেল, খালের একনিষ্ঠ ধারাস্রোত, বালি হাঁসের স্পন্দিত বেগ, মানে সবই তখন যা দেখছে সেগুলো ভালো লাগছে। তো এই হচ্ছে একদম শুরুটা, এভাবে তার খুবই ভালো লাগছে। তো ওই যে তার একটা সন্তান, হঠাৎ করে তার সন্তান আসলে সে অসুস্থ হয়ে যায়, বাড়িতে এসে দেখে সন্তানের জ্বর। এবং জ্বর, এখন কোথায় কী করবে, কোনো ডাক্তার তার বাসাতে আসে না, যেহেতু একঘরে। তো অনেক কষ্টে সে 2টা টাকা তার ইয়ে থেকে বের করলো, খুঁট থেকে বের করে, এবং এক গ্লাস পানি নিয়ে সে ওখানে আবার, ওই সময় যেহেতু পীর দরবেশ বা দরগা এগুলোর খুব চলন ছিল আর কি, উনি নিয়ে একটা দরগাতে গেল। দরগাতে গিয়ে ওখানে ওই একজন পীরের যে ইয়ে ছিল খাদেম, তাকে বললো যে আমি এরকম পানি পড়া নিব। তো ওকে তো কাশে ঘেঁষতে দিচ্ছে না, এই তুই অস্পৃশ্যা, তুই এখানে আসিস না, যা। তখন ওই 2টা টাকা যখন দেখলো, তখন তাকে নিল এবং পানি পড়া দিল। বাট পানি পড়া খেয়ে কোনো লাভ তো হলো না, উল্টা জ্বর আরও বাড়তে থাকে, আরও বাড়তে থাকে। তো এমন তো অবস্থায় ওরই পাশে আরেকজন ঘর ছিল, যার নাম হচ্ছে হাবিব মিয়া। তো সে নামাজ কালাম পড়ে না বলে তাকে আসলে একঘরে করে রাখছে। তো সে এসে ওকে হেল্প করলো, একজন ডাক্তার ডেকে নিয়ে আসলো। বাট কোনো উপকার আসলে হয় না। এবং ডাক্তার দেখে বোঝে যে আসলে কোনো লাভ নেই, বললো যে যা খেতে চাই তাই খাও। তখন ছেলেকে সে জিজ্ঞাসা করলো যে মানে তুমি কি খাবা? তখন ছেলে বললো যে সে লাল মরগের কলিজা ভুনা খাবে, এই টাইপের। কিন্তু ওর তো আসলে ওই রকম ইয়ে নাই। তখন সে বললো যে ঠিক আছে, তুমি ভালো হও, তখন তোমাকে আমি ওই খাসির কলিজা খাওয়াবো। এইভাবে তাকে কথা দিতে থাকে, কিন্তু আসলে ভালো তো হয় না। তার অবস্থা দিনের দিনে খারাপের দিকে যাচ্ছে। সেইটাকে লেখক যেভাবে তুলে ধরছে, যে নিকষ কালো রাত, আদিম ভয়াবহতা নেমে এসেছে পৃথিবীতে। সমস্ত হিংস্রতা নিয়ে কৃষ্ণপক্ষের পৌষের শীত জর্জর রাতের ছবি প্রকটিত হয়েছে। আকাশে একটিও তারা নেই, রাতের নদী পলকে পলকে গড়িয়ে যাচ্ছে। সনে ছাওয়া ছোট্ট ঘরের ভেতরে জমে মানুষে চলছে টানাটানি। অত বড়, অত ভয়ঙ্কর মৃত্যুর সঙ্গে সংগ্রাম করবার শক্তিও বা ছোট্ট মতিন কতখানি। সারা শরীর শীতল হয়ে আসছে। ঘরের ভেতরে কেরোসিনের চেরাগ বাতি হিমেল হাওয়ার তোরে কেঁপে কেঁপে উঠছে, তেমনই কাঁপছে মতির জীবন শিখা। এই বুঝি নিভে গেল। তো এই যে হচ্ছে আর কি। এবং ওই ছেলেটার নাম ছিল মতি, মানে সে মারা যাবে মারা যাবে ভাবে। এবং ওই সময় বসে ছোপুরা কাঁদছে, মানে ওর পাশে বসে, এবং সে কান্নাটাকেও, চোখের জলটাকেও লেখক উপমা দিচ্ছে এভাবে, যে খেজুর গাছের রসের মতো ফোটায় ফোটায় নেমে আসছে পানি ছোপুরার চোখ বেয়ে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে হলে মতি মারা গেল। মতি মারা যাওয়ার পরে
মতিকে তখন ওই হাবিব মিয়ার সাহায্য নিয়েই কবর দেওয়া হলো। তো সেটাকেও লেখক কীভাবে বলছে দেখেন যে ওরা ছোপরা সমস্ত স্নেহ, সমস্ত আশা, সমস্ত ভালোবাসা সাদা কাপড়ে মুড়ে কঠিন মাটির তলায় চাপা দিল। তো তারপরে সব শেষ হয়ে গেল। লেখক বলছে যে দিনের পর দিন তো দিন চলেই যাবে, এটা তো আসলে থামিয়ে রাখা যাবে না। তো ছোপরা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তৃতীয় দিনের দিন সে আসলে খুব কান্না করে উঠলো। তো ওই সময় আরেকটা ঘটনা ঘটলো, ওই যে দরগার কথা বললাম, যে পীরের কথা বললাম, তখন তার সেই পীরের ওরস চলে আসলো এবং সেই ওরসের জন্য তার যে খাদেমরা ছিল তারা খাসি গরু বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু নিয়ে অনেক জবাই করে রান্না বান্না বিশাল কিছু করা শুরু করলো। তো এদিকে ছোপুরার যে লাল মরকটা ছিল, যেটা তার ছেলেকে সে আসলে খাওয়াতে চেয়েছিল, তো সেই মরকটা কী করলো, যে রান্না যখন হয়ে গেল, রান্না হওয়ার পরে সেই যে ভাতের যে ডেকচি সেখানে গিয়ে লাফ দিয়ে পড়লো। তো লাফ দিয়ে পড়াতে একজন খাদেম কী করলো, একটা ইট নিয়ে ওটাকে একদম ছুঁড়ে মারলো মোরগের দিকে রাগ করে। তো তখন মোরগের আঘাতপ্রাপ্ত হলো, কিন্তু দৌড়াতে দৌড়াতে সপুরার বাড়িতে চলে আসলো। তো পিছন পিছনে একজন খাদেমও আসলো, এসে তখন বললো কী হয়েছে। তো বলছে যে এই যে পীরের রান্না করা এর মধ্যে ডেক্সির মধ্যে ইয়ে করছে, পাড়া দিছে। তো তখন সপুরা খুব আর মানে ওর রাগ এমন একটা পর্যায়ে গেলো যে মাথা ঠিক নাই। তখন সে লাল মোরগটা নিয়ে একদম হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে মোরগটা নিয়ে চলে গেল দরগায়, এবং দরগায় গিয়ে যেখানে সে পীরের কবর, সেখানে গিয়ে পীরের যে কবর সেখানে লাথি মারা শুরু করলো এবং লাথি মারছে এবং বলছে যে তুই বেঁচে থাকতে আমার ছেলেকে খাইছিস, এখন তোর মরকটা না খেলে হচ্ছে না, নে খা। এই বলতে বলতে যতক্ষণ না সে মানে অজ্ঞান হয়ে পড়ে গেলো ততক্ষণ সে লাথি মারতেই থাকলো। আর এইভাবেই আসলে এই গল্পটা শেষ হলো এবং এই গল্পের নাম হচ্ছে পদাঘাতের পটভূমি, লেখক আহমদ ছফা। তো গল্প তো গল্পের মতো, যে কেউ হয়তো সাধারণ চোখে দেখলে মনে করবে লাথি মারা, বাট এটা ওই সমাজ ব্যবস্থা, ওই দরগা, ওই পীর, এরকম একটা লাথি মেরে ওই সমাজের একটা চিত্র ওখানে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন।